আসসালামু আলাইকুম এভরিওয়ান। উচ্ছ্বাসের পক্ষ থেকে ম্যাথ সেকেন্ড পেপার সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আমরা ফার্স্ট পেপারের সাজেশনটা যেভাবে বানিয়েছিলাম সেমভাবে সেকেন্ড পেপার সাজেশনটাও আমরা রাখার চেষ্টা করেছি। তো আমরা প্রথমেই দেখে নিব যে আমাদের যে ক বিভাগ এবং খ বিভাগ থেকে, অর্থাৎ আমাদের তো যে কোনো একটা বিভাগ থেকে 3টা কোশ্চেন এবং অন্য বিভাগ থেকে 2টা কোশ্চেন অ্যান্সার করা লাগে। মিনিমাম প্রত্যেকটা বিভাগ থেকে আমাকে 2টা অ্যান্সার করতেই হবে। সো আমাদের বিভাগগুলোতে কি কি আছে সেকেন্ড পেপারে আমরা যদি একটু দেখতে চাই, তো শুরুতেই হচ্ছে দেখো আমাদের ক বিভাগে আছে বীজগণিত ও ত্রিকোণমিতি এবং খ বিভাগে আছে জ্যামিতি, বলবিদ্যা ও পরিসংখ্যান। তো ক বিভাগে টোটাল চ্যাপ্টার আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা চ্যাপ্টার আছে, আর খ বিভাগে 4টা চ্যাপ্টার আছে। এই 4টা চ্যাপ্টার থেকে আমাদের 4টা কোশ্চেন হবে, আর এখানে যে 6টা চ্যাপ্টার আছে এই 6টা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন হবে। টোটাল 8টা কোশ্চেন আমাকে 5টা অ্যান্সার করতে হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে ফার্স্ট পেপারেও যা করছিল সেকেন্ড পেপারেও তাই, প্রথম যে 6টা চ্যাপ্টার আছে এই প্রথম 6টা চ্যাপ্টার থেকে স্টুডেন্টরা 3টা চুজ করে, এবং পরে যে 4টা চ্যাপ্টার আছে এই 4টা চ্যাপ্টার থেকে অনেকেই হচ্ছে 2টা চুজ করে। অনেকে এখান থেকে 3টা চুজ করতে পারে। যখন এখান থেকে 3টা চুজ করবে এখান থেকে তাকে 2টা অ্যান্সার করতে হবে। এখন আমরা ফার্স্ট পেপারে যেভাবে দেখেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারে ক এর জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, খ এবং গ এর জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলোকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। তো শুরুতেই দেখো আমাদের যে 6টা চ্যাপ্টার আছে এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 3টা অথবা 2টা। খ বিভাগ থেকেও সেমভাবে আমাদেরকে অ্যান্সার করতে হবে 3টা অথবা 2টা। এখন তোমার যে চ্যাপ্টারে সব থেকে বেশি পারদর্শিতা আছে তুমি অবশ্যই সেগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করবা। তো শুরুতেই আমরা দেখে নিই যে বাস্তব সংখ্যা ও অসমতা। তো বাস্তব সংখ্যা অসমতার ক এর জন্য গুরুত্বপূর্ণ জাস্ট এই স্পেসিফিক কয়েকটা টপিক অবশ্যই তুমি পরীক্ষার আগে ক্লিয়ার করে যাবা এই চ্যাপ্টারগুলো থেকে। তুমি যখন এই চ্যাপ্টারটা নিয়ে বসবা তুমি দেখবা যে নাইম ভাইয়ের এই যে সাজেশন ভিডিওটা আছে বা এই যে যেগুলো আমি লিখে রাখছি এই প্রত্যেকটা টপিক তোমার ক্লিয়ার হয়েছে কিনা। তো আমাদের শুরুতে ক এর জন্য, অর্থাৎ তুমি এই টপিকগুলো যদি দেখে যেতে পারো 2 মার্ক ইজিলি অ্যান্সার করতে পারবা। তো শুরুতে হচ্ছে অসমতাকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করা। তোমাকে একটা অসমতা দিবে সেটাকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে পরমমান সংবলিত ফাংশনের সমাধান সেট নির্ণয় করতে বলবে এবং সেটাকে সংখ্যারেখায় প্রদর্শন করতে বলতে পারে। আমরা সংখ্যারেখায় প্রদর্শন করে আসছি সেই ক্লাস 6-এ থাকতে। এখন অসমতাকে সংখ্যারেখায় প্রদর্শন করবা কি করে, সমাধান সেট কিভাবে লিখবা, সেই জিনিসটা হচ্ছে আমাদের কতে এসে থাকে। এরপর যে কোনো প্রদত্ত ফাংশন বা সেটের সুপ্রিমাম ও ইনফিমাম নির্ণয় করতে বলতে পারে। এই 3টা সব থেকে আমাদের ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে এই 2টা সুপ্রিমাম ইনফিমাম, সাধারণত হচ্ছে এমসিকিউতে সব থেকে বেশি হয়ে থাকে, তারপরেও দেখা যাচ্ছে যে কতে আমাদের এই প্রশ্নগুলো এসে থাকে। তাহলে এই মাত্র 3টা টপিক যদি তুমি ক্লিয়ার করে যেতে পারো দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে ফার্স্ট পেপার এবং যোগশ্রী প্রোগ্রাম এই 2টা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন হবে। তো সেক্ষেত্রে তুমি যদি ক এর জন্য অ্যান্সার করতে চাও অবশ্যই ক এর জন্য এই 3টা টপিক অবশ্যই অবশ্যই তুমি দেখে যাবা। খ এবং গ এর জন্য কি ইম্পর্টেন্ট টপিক আছে দেখো, পরমমান ফাংশন দেওয়া থাকবে এবং তা থেকে পরমমান সংক্রান্ত বিভিন্ন গাণিতিক রাশি ও অসমতা আমাকে প্রমাণ করতে বলতে পারে। আমাদের কিছু প্রমাণ আছে, সে প্রমাণ করে বলে যে প্রমাণ করো, যে দেখাও, যে বেশ কয়েকটা প্রমাণ আছে, জাস্ট 2টা স্টেপ একটু শিখলেই হয়ে যাবে। সো আমাদের পরমমান ফাংশন দেওয়া থাকবে এবং তা থেকে পরমমান সংক্রান্ত বিভিন্ন গাণিতিক রাশি এবং অসমতা প্রমাণ। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট জটিল অসমতা সমূহকে সংখ্যারেখার সাহায্যে সমাধান এবং ব্যবধি নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা আমাদের হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক থেকে সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করতে বলতে পারে। খ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রমাণ যেগুলো আছে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মডুলাস দিয়ে রুট ওভার দেখা যায় 21 ডিভাইডেড বাই 100 এই টাইপের কিছু প্রশ্ন আছে। আবার এক চলক বিশিষ্ট জটিল অসমতা সমূহকে সংখ্যারেখার সাহায্যে প্রমাণ করতে হয়, যে বিভিন্ন শর্ত একটা টেবিল ছক অঙ্কন করা লাগে, সেখান থেকে চিহ্ন বসাতে হয়, সেই চিহ্ন দিয়ে আমাদেরকে অ্যান্সারটা বের করা লাগতে পারে। সো এই টাইপ জিনিসগুলো যদি আমরা দেখে যাই তাহলে আমাদের অসমতার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আমার যেটা মনে হয় এখান থেকে টোটাল এই চ্যাপ্টার থেকে 6 মার্ক থাকবে এবং যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে আমাদের 4 মার্ক থাকতে পারে। যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে 4 মার্ক থাকতে পারে। তাহলে এই 2টা চ্যাপ্টার মিলে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবছর বেশি, যেটা আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পেয়েছি। এখন দেখো যোগাশ্রয়ী প্রোগ্রামের থেকে যদি প্রশ্ন হয়ে থাকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন হওয়ার পসিবিলিটি নাই, বাট যদি হয়ে থাকে তাহলে আমাদের ক এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামটা কাকে বলে বা কি জিনিস, এর মূল সুবিধাসমূহ কি, এর সীমাবদ্ধতা কি, এর শর্তসমূহ কি, এইগুলো আমাদেরকে গুরুত্ব দিবে। একদম মানে একদম কি বলা যায় থিওরি টাইপ প্রশ্ন হয়ে থাকে যোগাশ্রয়ী প্রোগ্রামের ক এর জন্য 2 মার্কের জন্য। যোগাশ্রয়ী প্রোগ্রামের বাস্তব ব্যবহার আছে, এদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলতে পারে। দেখা গেছে যে বিগত বছরের প্রশ্নগুলোতে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসছে, সো আমাদেরকে একটু থিওরি বেস পড়াশোনা করতে হবে ম্যাথের ভিতরে। এরপর দেখো খ এবং গ এর জন্য যোগাশ্রয়ী প্রোগ্রামে ইম্পর্টেন্ট কোন টপিক, গ্রাফ বা লেখ চিত্রের সাহায্যে আবদ্ধ অঞ্চল, তোমাকে একটা
গ্রাফ, বিভিন্ন ধরনের অসমতা, তোমার হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ দিয়ে দেবে, সেখান থেকে একটা গ্রাফ অঙ্কন করতে হবে, সেখানে একটা অঞ্চল তোমাকে তৈরি করতে হবে, সেই অঞ্চলের কি বের করতে বলবে জানো, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলবে। তো সর্বোচ্চ সর্বনিম্ন মান এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো এই সর্বোচ্চ সর্বনিম্ন মান যোগাশ্রয়ী প্রোগ্রামের এই টপিকটা ক্লিয়ার করে যেতে হবে। এরপর বাস্তবিক কিছু ব্যবসায়িক সমস্যা থেকে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমীকরণ আমাদের গঠন করতে বলে এবং সেখান থেকে সমাধান বের করতে বলতে পারে। বাস্তবিক জগতে আমি একটা দোকানে গেছি, এই কোকা কোলা কিনছি, পেপসি কিনছি, এই রিলেটেড প্রবলেম, তারপর হচ্ছে বাজার, মানে বাজার যার রিলেটেড আমাদের বাস্তবিক যেটা আছে, ব্যবসায়িক ক্ষেত্রে যেটা আছে, এই জিনিসগুলো নিয়ে দেখবা যে একটা টেবিল দেওয়া থাকে অথবা আমাদের দৃশ্যকল্প উদ্দীপক দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে আমাদের সমীকরণ গঠন করা লাগে এবং সেই সমীকরণগুলো সমাধান করা লাগে। সো এই যদি আমরা দেখতে পারি যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখান থেকে 4 মার্ক থাকবে এবং সেই 4 মার্কে তোমাকে হয়তো বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলতে পারে। সো এই মাত্র 4টা টপিক তুমি দেখে গেলে এখান থেকে 4 মার্ক অ্যান্সার করতে পারবা। নেক্সট, জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে বলা যায় ইন্ডিভিজুয়াল প্রশ্ন হইতে পারে, আবার বহুপদীর সাথে মিক্সড করে হতে পারে। তো যদি ইন্ডিভিজুয়াল প্রশ্ন আমরা ক এর জন্য গুরুত্বপূর্ণ রাখছি, খ এর জন্য, খ এবং গ এর জন্য। ক এর জন্য কি কি ইম্পর্টেন্ট দেখো, আমাদের মডুলাস নির্ণয় করতে বলতে পারে, একটা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করতে বলতে পারে, প্রধান আর্গুমেন্ট যেটা আছে এবং সাধারণ আর্গুমেন্ট সেটাও আমাদেরকে বের করতে বলতে পারে। জটিল সংখ্যাকে পোলার আকারে নিয়ে যেতে বলে, এই যে পোলার ফর্ম দেওয়া আছে, বর্গমূল, কিউবিক মূল, চতুর্থ মূল আমাদের নির্ণয় করতে বলতে পারে। এরপর দেখা যাচ্ছে যে ওমেগার পাওয়ার রিলেটেড, আয়ের উচ্চঘাত রিলেটেড বা পাওয়ার রিলেটেড ধারা সংক্রান্ত ম্যাথ আমাদের সৃজনশীল কতে আসতে পারে। এরপর দেখো জটিল সংখ্যার সমতার মাধ্যমে এক্স ওয়াই নির্ণয় করতে বলতে পারে। ওই যে আমরা বলি না যে জটিল সংখ্যার এক পাশে বাস্তব আর এক পাশে বাস্তব অংশ বাস্তবের সাথে যাবে, অবাস্তব অংশ অবাস্তবের সাথে যাবে, দিয়ে আমাকে এক্স ওয়াই নির্ণয় করতে বলতে পারে। সো এই যে টোটাল তোমার 5টা টপিক আছে, এই 5টা টপিক থেকেই বিগত বছরে ক এর জন্য প্রশ্নগুলো আসছে। সেম আশা করা যায় এবছরও তুমি যদি এই 5টা টপিক অ্যাটলিস্ট দেখে যাও, সেখান থেকে অবশ্যই এমসিকিউর জন্য তো উপকার হবেই, প্লাস হচ্ছে তুমি 2 মার্ক অ্যান্সার করতে পারবা যদি জটিল সংখ্যা থেকে 2 মার্কের প্রশ্ন হয়ে থাকে। আশা করা যায় এই টপিকগুলো থেকে আসবে। সো এই টপিকগুলোকে গুরুত্ব দিতে হবে। এবং খ এবং গ এর জন্য কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ আছে, কতিপয় কিছু স্পেসিফিক বীজগাণিতিক প্রমাণ আছে, যেমন মান নির্ণয়, সরলীকরণ টাইপের। আমাদেরকে একটা জটিল সংখ্যা থেকে সেখান থেকে মান নির্ণয় করতে বলতে পারে, যে জটিল সংখ্যাটা ভগ্ন অংশ আকারে দেওয়া থাকতে পারে, সেখান থেকে হচ্ছে এ প্লাস আইবি ফর্মে নিয়ে যেতে হবে, সেখান থেকে মান নির্ণয় করতে বলতে পারে, সেটাকে সরলীকরণ করতে বলতে পারে। এরপর ওমেগা রিলেটেড কিছু প্রবলেম আছে, আমাদের কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যেতে হবে। যে এককের ঘনমূল সংক্রান্ত জটিল ধর্ম প্রমাণসমূহ, ওই যে সি ইকলস টু মাইনাস হাফ অফ এ প্লাস বি, এই যে সি ইকল টু হাফ অফ এ প্লাস বি, এই প্রমাণগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই প্রমাণগুলো দেখে যেতে হবে। জটিল সংখ্যার সমীকরণ থেকে সঞ্চার পথের সমীকরণ খুব ইম্পর্টেন্ট, 4 মার্কের একটা কোশ্চেন হয়ে থাকে, যে আমাদেরকে জটিল সংখ্যা আকার দেওয়া থাকে যে জেড প্লাস টু ইকুয়ালস টু হচ্ছে কে, এটা কোন ধরনের সমীকরণ নির্দেশ করে বা কোন ধরনের কোনিক্স নির্দেশ করে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, সেই কোনিক্সগুলো বের করতে হয় সমীকরণ রিলেটেড। এরপর কি আছে, বর্গমূল, ঘনমূল সংক্রান্ত কিছু প্রমাণমূলক দীর্ঘ উত্তরীয় সমস্যা। বর্গমূল খুবই ইম্পর্টেন্ট, যে আমাদেরকে একটা জটিল সংখ্যা দিয়ে তার বর্গমূল নির্ণয় করতে বলতে পারে, সেই জটিল সংখ্যার ঘনমূল সাধারণত বলে না, বর্গমূলটাই বেশি আছে। বাট আরেকটা জিনিস যেটা আছে, প্রমাণ সংক্রান্ত জিনিস আছে, যে এই যে লাস্টের পার্টটা আমরা ক এর জন্য বলেছিলাম যে জটিল সংখ্যা সমতার মাধ্যমে এক্স ওয়াই নির্ণয়, ওখানে এক্স ওয়াই নির্ণয় করতে বলে না, বাট প্রমাণ সংক্রান্ত কয়েকটা প্রমাণ আছে আমাদের বইয়ে, যে আমরা বর্গমূল রিলেটেড কিছু থাকে, ঘনমূল রিলেটেড কিছু থাকে, এই কথাটাই বলা আছে যে বর্গমূল ঘনমূল সংক্রান্ত প্রমাণসমূহ দীর্ঘ উত্তরীয় সমস্যা, কিছুটা একটু বড় হয়। সো এই বর্গমূল থাকতে পারে, ঘনমূল থাকতে পারে, সেগুলোকে আমরা বলি বাস্তব অংশ বাস্তবের সাথে যাবে, অবাস্তব অংশ অবাস্তবের সাথে যাবে, সেখান থেকে যে আমাদের যে প্রমাণটা বলে সেটা আমরা বের করি। ওমেগা রিলেটেড কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে জটিল সংখ্যার এই বর্গমূল ঘনমূল সংক্রান্ত সমতা রিলেটেড প্রমাণ, এককের ঘনমূল সংক্রান্ত আমাদের কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলো দেখে যেতে হবে। আবার অনেক সময় বর্গমূল নির্ণয় করতে বলতে পারে, কোশ্চেনে খ নাম্বারে অনেক সময় চলে আসে 4 মার্কের অ্যান্সার, বর্গমূল কিভাবে নির্ণয় করে, রুট ওভার এটাকে এক্স প্লাস আই ইন্টু ওয়াই ধরে সেখান থেকে এক্স বের করতে ওয়াই বের করে বসাই দিলে হয়ে যায়। সো এই জিনিসগুলো জটিল সংখ্যার খুব ইম্পর্টেন্ট। প্রমাণ 2 ধরনের প্রমাণ হয়, এক ওমেগা রিলেটেড কিছু প্রমাণ আছে, 2 নাম্বার হচ্ছে এই যে বর্গমূল ঘনমূল সংক্রান্ত কিছু প্রমাণ আছে। প্রমাণগুলো জটিল সংখ্যা ইম্পর্টেন্ট, স্পেসিফিক কয়েকটা প্রশ্ন আমি চেষ্টা করব তার আগে একটা ক্লাস দেওয়ার জন্য। তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে ভাই আপনি কমপ্লেক্স নাম্বারের উপর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করিয়েন, ওকে। এরপরে দেখো বহুপদী ও বহুপদীর সমীকরণ থেকে বহুপদীর মেইন ক এর জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, সেখানে বলা আছে নিশ্চয়ক ও পৃথয়ক, যেটা বি স্কোয়ার মাইনাস 4ac আমরা জানি, সেটার সাহায্যে মূলের যে প্রকৃতি আছে এবং বৈশিষ্ট্য আমাদেরকে নির্ণয় করতে বলতে পারে। এরপর বলছে সমীকরণ থেকে মূলের বিশেষ শর্ত সাপেক্ষে অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে বলতে পারে, যে বলা থাকতে পারে যে সমীকরণে
যে মূল হবে সেই মূল দুইটার গুণফল, একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত হলে কে এর মান নির্ণয় করো। একটা আরেকটার হচ্ছে যে তোমার বিপরীতক যেটাকে বলা হচ্ছে গুণফল, অর্থাৎ একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/বাই আলফা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে মাইনাস আলফা। মানে বিভিন্ন শর্ত তোমাকে দিয়ে দিবে, সেই শর্ত সাপেক্ষে তোমাকে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে জটিল সংখ্যা অমূলদ সংখ্যার মূল থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলতে পারে। জটিল সংখ্যা থাকতে পারে যে, যেমন ধরো z = 2 প্লাস আয়োটা বা আই, এইটা থেকে বলা হলো যে তুমি একটা দ্বিঘাত বিশিষ্ট মূল সমীকরণ গঠন করো বা এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করে দেখো, অথবা 1/√3 + 1, এই ধরনের মূলদ সংখ্যা বিশিষ্ট অমূলদ সংখ্যা বিশিষ্ট আমাদেরকে কি বলতে পারে, মূল গঠন করে দেখাও বা সমীকরণ গঠন করে দেখো, মূল না সমীকরণ গঠন করে দেখো। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে শিখতে হবে, নিশ্চয়ক সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আর হচ্ছে বিভিন্ন শর্ত, যদি শর্তটা বলে দেয় সেই শর্তটা আগে ধরতে হবে, সেই শর্ত সাপেক্ষে আমাকে মূলগুলো বসাতে হবে, বসায় সেই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে, তবেই তুমি 2 মার্ক পাবা। আশা করা যায় এই টপিকগুলো থেকেই আসবে। এরপর দেখো খ এবং গ এর জন্য বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, মূলদয়ের অনুপাত থেকে বিশেষ শর্ত সাপেক্ষে রাশি প্রমাণ করতে পারে। তোমাকে বলে দেয় মূলদয়ের অনুপাত হচ্ছে m:n, সেখান থেকে একটা প্রমাণ বের করতে বলে। তাহলে এই অনুপাত রিলেটেড প্রমাণগুলো দেখবা। আলফা বিটা বাদে অন্য কোনো মূল বিশিষ্ট নতুন সমীকরণ তোমাকে গঠন করতে বলতে পারে। তোমাকে যদি বলে যে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা এই দুই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, অথবা তোমাকে অন্যভাবে বলতে পারে যে 1/α 1/β এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তাহলে তোমাকে এইভাবে একটা আলফা বিটা মূল তো দেওয়া থাকবে একটা সমীকরণের, সেখান থেকে ভিন্ন অন্য কোনো মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলতে পারে। তাহলে আমরা সেই অন্য কোনো মূল বিশিষ্ট সমীকরণ যখন গঠন করতে বলবে, সেখানে আমাদের সমীকরণ যেটা আছে দ্বিঘাত সমীকরণ, যে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স, মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। তাহলে এই যে নতুন করে যে দুইটা মূল বলছে তাদের যোগফল প্লাস মূলদয়ের গুণফল, এটা বসাতে হবে। এরপর বলছে দুটি সমীকরণের একটি সাধারণ মূল থাকতে পারে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, যে তোমাকে দুইটা মূল সমীকরণ দিবে, দিয়ে বলবে যে এটার একটা সাধারণ মূল আছে। তাহলে সাধারণ মূল থাকার শর্ত কি হবে, তাদের কতিপয় কিছু গুরুত্বপূর্ণ আমাদের কিছু বইয়ে প্রমাণ আছে, সেই প্রমাণগুলো আসবে। এরপরে মূলগুলো সমান্তর প্রগমনে থাকতে পারে, বিশেষ করে তোমার হচ্ছে যে কি বলে, ওই যে ত্রিঘাত সমীকরণ যেগুলো আছে সেটার ক্ষেত্রে হচ্ছে যে এই সমান্তর প্রগমনে অথবা গুণোত্তর প্রগমনের কথা আমাদেরকে বলে থাকতে পারে। সেখান থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে সামেশন, এভাবে বলবে সামেশন আলফা নির্ণয় করো। সমান্তর প্রগমনে থাকলে এই জিনিসগুলো, ত্রিঘাত সমীকরণের মূলদয়কে আলফা বিটা গামার মাধ্যমে প্রকাশ করতে বলতে পারে, এবং সমাধান ওই যে কথাটা বললাম, সামেশন আলফা বিটা, সামেশন আলফা প্লাস বিটা প্লাস গামা, এই ভ্যালুগুলো বের করতে বলতে পারে। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি অ্যাড করতে হয়তো বা ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে আমাদের মূলগুলোকে অন্য কোনো মূলের মাধ্যমে প্রকাশ করতে বলতে পারে। ঠিক আছে, যে আলফা বিটা বিশিষ্ট সমীকরণ হইলে তুমি অন্য কোনো মূলের মাধ্যমে, বা ওই সমীকরণটা আলফা বিটা বিশিষ্ট অন্য কি মূল হইতে পারে সেটা তুমি বের করে দেখাও। মানে কিছুটা হচ্ছে 2 নাম্বার টপিকের মতো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটার কথা বললাম। বেশ কয়েকটা প্রবলেম আছে, যদি সুযোগ থাকতো তাহলে হচ্ছে অবশ্যই ক্লাস দেওয়ার চেষ্টা করতাম বহুপদীর উপরে, তারপরে দেখি যদি সুযোগ থাকে নেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি যেহেতু আমাদের লাস্ট কয়েকটা বছর ধরে, সেই 20 সালের পর থেকে এখন পর্যন্ত, 21 সাল থেকে শুরু করে 25 পর্যন্ত কোনো প্রশ্ন হয় নাই দ্বিপদী বিস্তৃতি থেকে। এর আগে যে সকল বোর্ড পরীক্ষায় প্রশ্ন ছিল সেখান থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে যে জিনিসটা পাইলাম, সেটা হচ্ছে বিস্তৃতির প্যাসকেল ত্রিভুজ অঙ্কন এবং প্যাসকেল ত্রিভুজের সাহায্যে ছোট ছোট কিছু বিস্তৃতি, ছোট বিস্তৃতি পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার 7 এই রিলেটেড প্যাসকেল ত্রিভুজ আঁকতে বলে। 6 রিলেটেড, পাওয়ার 6 রিলেটেড সেই বিস্তৃতিটাকে ভাঙতে বলতে পারে। বিস্তৃতির মোট পদসংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করার প্রাথমিক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যেমন r+1তম পদ, সেটা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। এরপরে বিস্তৃতি থেকে এক্স বর্জিত বা এক্স মুক্ত পদটি নির্ণয় করতে বলতে পারে। এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। এরপর আমাদের কিছু অসীম ধারার বিস্তৃতি আছে, যেটা আমরা হচ্ছে ওই যে পয়েন্ট 2-তে আলোচনা করা হয়। অসীম ধারার বিস্তৃতির প্রাথমিক কিছু শর্ত আছে, বিস্তৃতিগুলো আমাদেরকে নির্ণয় করতে বলতে পারে। সো ইন্ডিভিজুয়ালভাবে বিস্তৃতি থেকে এবছর একটা প্রশ্ন হওয়ার চান্স আছে। তো ক যদি অ্যান্সার করতে চাও, অ্যাটলিস্ট এই 4টা টপিক তোমাকে অবশ্যই দেখে যেতেই হবে। বুঝতে পেরেছো? এরপরে খ এবং গ এর জন্য কিছু বিস্তৃতির দুটি ভিন্ন পদের সহগ যদি সমান হয়, তোমাকে বলবে 7 নাম্বার এবং 8 নাম্বার পদের সহগ যদি সমান হয়, তাহলে একটা আননোন ভ্যালু দিয়ে দিবে, সেই আননোন রাশিটার মান নির্ণয় করতে বলতে পারে। অসীম ধারার বিস্তৃতির সাধারণ পদের সহগ নির্দিষ্ট, যেমন n+1 r-তম পদের সহগ নির্ণয় এবং প্রমাণ কিছু আছে। তোমাকে একটা অসীম ধারার বিস্তৃতির n+1তম পদ বের করতে বলতে পারে, r-তম পদ বের করতে বলতে পারে।
অথবা কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো যে এ এততম পদের সহগ প্রমাণ করে দেখাও, এই টাইপস রিলেটেড প্রবলেমগুলো বিগত বছরের পরীক্ষাগুলোতে আসছে। খুবই ইম্পর্টেন্ট এই 2 নাম্বারটা। এরপর দেখো পরপর 3টি পদের মান তোমাকে বলে দিল, বা সহগ থেকে অজ্ঞাত রাশির মান নির্ণয় সংক্রান্ত পরপর তোমাকে 3টা পদ বলে দিছে বিস্তৃতির, দিয়ে বললো যে এই মানটা বের করে দেখাও, ওই মানটা বের করে দেখাও। তাহলে শর্ত সাপেক্ষে সেই মানগুলো বের করে দেখাতে হবে। এরপর মধ্যপদের মান নির্ণয় করতে বলতে পারে। মধ্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ আছে, খুব ইম্পর্টেন্ট। মধ্যপদ সংক্রান্ত যে তোমাকে এততম মধ্যপদটার প্রমাণ করে দেখাও যে এইটা। সো এই প্রমাণ সংক্রান্ত জিনিসগুলো আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। বলা যায় সেকেন্ড পেপারটা আসলে কি জানো, সেকেন্ড পেপারে আসলে প্রমাণ সংক্রান্ত জিনিসগুলোই সব থেকে বেশি আসে। যেই প্রমাণ করে সে প্রমাণ করে, যেমন স্থিতিবিদ্যা গতিবিদ্যায় প্রমাণ ছাড়া কিছুই আসে না। এরপরে বিস্তৃতির কমপ্লিটের পরে এবার হচ্ছে যে আমাদের বিপরীত ত্রিকোণমিতি। যেহেতু আমাদের প্রথম টপিকটা হচ্ছে তোমার হচ্ছে বীজগণিত এবং ত্রিকোণমিতি সাইড, সো আমরা ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতিতে কি আছে দেখো। সরাসরি সূত্র প্রয়োগ করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রাথমিক সূত্রের ব্যবহার করতে বলতে পারে। সরাসরি সূত্র বের করে, যেমন তোমাকে বলতে পারে যে সাইন ইনভার্স 3/5 এটা কজ ইনভার্সে কনভার্ট করলে কত হবে। যদি এত সিম্পল প্রশ্ন দিবে না, তারপরে বলা যায় না, আসতেও পারে। তো এই যে সরাসরি সূত্র প্রয়োগ করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রাথমিক সূত্রের কিছু ব্যবহার, অথবা তোমাকে বের করতে বলতে পারে যে tan ইনভার্স 2 প্লাস হচ্ছে tan ইনভার্স 2 tan ইনভার্স হচ্ছে 1/3 সমান সমান কত। তাহলে এখানে কি আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে কি মান নির্ণয় করতে বলতে পারবো, মান নির্ণয় বের করতে পারবো। সো বিপরীত ত্রিকোণমিতির যেগুলো সরাসরি সূত্র প্রয়োগ করে বের করা যায় সেই রিলেটেড কিছু প্রমাণ হচ্ছে আমাদের আছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কনভার্সন, এক ফাংশন অন্যান্য এক ফাংশন থেকে অন্য ফাংশনে রূপান্তর, যেমন সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে তোমাকে রূপান্তর করতে পারে, যেটা আমি আগেই বলেছি। এরপর কিছু নির্দিষ্ট প্রমাণ আছে, যেমন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু π/2 হলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1 প্রমাণ করে দেখাও। কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স π/2 হলে এটা প্রমাণ করে দেখাও। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু π/2 হলে তোমাকে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 প্রমাণ করে দেখাও। তো এই জিনিসগুলো হচ্ছে, এই যে প্রমাণ সংক্রান্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট কয়ের জন্য। সমাধান করো টাইপ, সাধারণ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, কিছু সাধারণ ত্রিকোণমিতিক আছে একদম সিম্পল জিনিসগুলো, সেগুলোকে আমাকে সমাধান করতে বলতে পারে। এরপর মুখ্যমান সংক্রান্ত বিপরীত বৃত্তীয় ফাংশনের মুখ্যমান, অ্যাটলিস্ট অন্য ক্লাসগুলো দিতে পারবো কিনা জানি না, বাট বিপরীত ত্রিকোণমিতি আমার রেডি আছে, আমি বিপরীত ত্রিকোণমিতির ক্লাসটা হচ্ছে আপলোড করে দিব। মুখ্যমান সংক্রান্ত বিপরীত বৃত্তীয় ফাংশনের মুখ্যমান নির্ণয় বের করতে বলতে পারে। আমরা ক্লাসে আলোচনা করবো এই প্রত্যেকটা টপিক। এরপরে দেখো আমাদের খ এবং গ এর জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেটা হচ্ছে মান নির্ণয়। বিভিন্ন বিপরীত ত্রিকোণমিতিক রাশির সরলতম মান বের করতে বলতে পারে। নির্দিষ্ট কিছু প্রমাণ আছে, পরীক্ষায় মান পরিবর্তন করা আসা গুরুত্বপূর্ণ প্রমাণসমূহ খুবই ইম্পর্টেন্ট। কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলো হচ্ছে আমাদেরকে দেখে যেতে হবে। এরপরে দেখো হাফ অ্যাঙ্গেল রূপান্তর, যেমন হাফ সাইন ইনভার্স এক্স, হাফ কজ ইনভার্স এক্স, এইগুলোকে কনভার্ট করতে বলতে পারে। এরপর কি আছে, বেশ কয়েকটা সাধারণ সমাধান আছে। যেহেতু বিপরীত ত্রিকোণমিতি থেকে বলা যায় যে একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হবে, সেক্ষেত্রে আমাদের এই লাস্টের যে 4টা টাইপ আছে, এই 4টা টাইপ থেকে একটা প্রশ্ন হবে, সেখান থেকে অবশ্যই তুমি তাহলে কি 4 মার্ক পাবা। এবং উপরের যে 3টা টাইপ বললাম, যে মান নির্ণয়, বিভিন্ন বিপরীত ত্রিকোণমিতিক রাশির সরলতম মান বের করা, কিছু প্রমাণ আছে কতিপয়, হাফ সাইন ইনভার্স এক্স হাফ কজ ইনভার্স এক্সে কনভার্ট করা, এই রিলেটেড, এখান থেকে তুমি 4 মার্ক পাবা। আর আগে যে টপিকগুলো বললাম সেখান থেকে তুমি 2 মার্ক পাবা। এই যে তুমি পরবর্তী যে সমাধান করো টাইপগুলো আছে, এই সমাধান করো টাইপগুলো এর ভিতরেই তুমি পাবা আশা করা যায়। কারণ আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখলাম, সেটা হচ্ছে এই 4টার বাইরে আসেই নাই। ম্যাক্সিমাম প্রশ্ন 4টার বাইরে আসেই না। সো তোমাদের সময় হাইলি পসিবিলিটি আছে এই 4টা টাইপের ভিতরেই থাকা। সেই 4টা টাইপকে গুরুত্ব দিতে হবে। আমি আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু সাজেশন ভিডিও, এখানে কোনো আলোচনা হবে না। এরপরে দেখো কণিক। এখন আমরা সেকেন্ড পার্টটাতে চলে গেলাম, যে খ বিভাগ। খ বিভাগ থেকে তোমরা অনেকেই 3টা অ্যান্সার করো, মেইন হচ্ছে কণিক্স থেকে অ্যান্সার করো, তারপরে বিন্যাস সমাবেশের পার্ট থেকে অ্যান্সার করো, আরেকটা অ্যান্সার করো স্থিতিবিদ্যা থেকে, যদি কমন পড়ে যায়, গতিবিদ্যা থেকে কমন পড়ে যায়, সেখান থেকেও অ্যান্সার করার চেষ্টা করো। গতিবিদ্যা ভয় পাই, স্থিতিবিদ্যাতে অনেকে অ্যান্সার করে। তো কণিক থেকে কি দেখবো আমরা, কণিক্সে যে ক্লাসটা নিয়েছি, ঠিক আছে, কণিক্সে আমরা 2টা ক্লাস নিয়েছি, অবশ্যই ক্লাস 2টা দেখবা। আমাদের হচ্ছে পার্ট 1 হে পরাবৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে, পার্ট 2তে আমরা হচ্ছে অধিবৃত্ত নিয়ে আলোচনা করেছি, অধিবৃত্ত আর উপবৃত্ত। সো ওই পার্টগুলোতে ক এর জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছিল এবং খ এবং গ এর জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছিল, সেগুলোই এখানে আমি রাখার চেষ্টা করছি। যেমন আমি যদি একটা আলোচনা করি, পরাবৃত্তের পরিচিতি তোমাকে জানতে হবে, বিভিন্ন প্রাথমিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আইডিয়া রাখতে হবে। পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক এবং প্রয়োজনীয় রেখার সমীকরণ বের করতে বলতে পারে। তোমাকে বের করতে বলতে পারে দ্বিকাক্ষরেখার সমীকরণ বের করো, স্পর্শকের সমীকরণ বের করো, অক্ষরেখার সমীকরণ বের করো। এগুলো পরাবৃত্তের স্পর্শক সংক্রান্ত ছোট ছোট কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো দেখতে বলতে পারে। এগুলো আমি প্রত্যেকটা ক্লাসে আলোচনা করছি, এই জন্য আমি 6 নাম্বারটা নিয়ে আর আলোচনা করলাম না। তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা, আশা করা যায়
ওই অল্প সময় ক্লাসটা দেখে কমপ্লিট করতে পারবা। এরপর আমাদের পার্ট 2 তে যেটা আছে উপবৃত্ত এবং অধিবৃত্ত, সেম ভাবে আমরা উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্লাস আপলোড দিয়েছি। তোমরা হচ্ছে উপবৃত্ত ওখানে ক্লাসে যেভাবে আমি পড়িয়েছি ঠিক সেভাবেই হচ্ছে সাজেশন রাখার চেষ্টা করেছি। এগুলো আমি প্রত্যেকটা বার অ্যানালাইসিস করে, প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করে কয়ের জন্য ইম্পর্টেন্ট, খ এবং গয়ের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এইভাবে আশা করা যায় অন্য লেকচারগুলো, অন্য যারা দিয়েছে ম্যাথের সাজেশন ভিডিও, আশা করি সেখানে তোমরা পাবা না। এরপর হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। এই স্থিতিবিদ্যায় ক এর জন্য কিছু ইম্পর্টেন্ট রাখা হয়েছে, খ এবং গ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ রাখা হয়েছে। দেখো ক এর জন্য কোন জিনিসগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলছি, যেমন লব্ধির সামান্তরিক সূত্রের সরাসরি কিছু প্রয়োগ আছে। তোমাকে 3টা বল দিয়ে বলবে 3টা বলই সাম্য অবস্থায় আছে, তাহলে প্রথমোক্ত 2টা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সেখানে অবশ্যই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো তুমি যদি এই কনসেপ্টটা পড়ে থাকো তাহলে কি 2 মার্ক অ্যান্সার 2 মার্ক পেয়ে যাবা। এরপরে বল ত্রয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, যে কথাটা মাত্রই বললাম যে 3টি সমবিন্দু বল সাম্য অবস্থায় থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে 2 নম্বর। প্রথমটা ছিল যে লব্ধির সামান্তরিক সূত্রের সরাসরি প্রয়োগ, 2টা বলের লব্ধির মান ও দিক নির্ণয় সংক্রান্ত ছোট ছোট কিছু প্রমাণ আছে, ছোট ছোট কিছু অঙ্ক আছে। সেই প্রমাণগুলো তোমাকে প্রমাণ করতে বললো যে আলফা ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই 2, যদিও এই প্রমাণ আসে নাই বাট দেখা গেল যে প্রমাণ করতে দিতে পারে। এরপরে লামির সূত্রের সরাসরি প্রয়োগ, 3টি বল সাম্য অবস্থায় থাকলে ছোট গাণিতিক সমস্যা বা সূত্রটি আমাদেরকে লিখতে বলতে পারে। লম্বাংশ সূত্রের প্রাথমিক কিছু প্রয়োগ থাকতে পারে, 2 বা ততোধিক বলের লব্ধি নির্ণয়ে লম্বাংশ সূত্রের ছোট ছোট কিছু ব্যবহার থাকতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ। খ এবং গ এর জন্য দেখো বলত্রয় সাম্য অবস্থায় লামির সূত্র, 3টি বল সাম্য অবস্থায় থাকলে অজানা রাশির মান নির্ণয় এবং কিছু প্রমাণ আছে। 3টা বল সাম্য অবস্থায় আছে, কিছু প্রমাণ সংক্রান্ত জিনিস আছে। লম্বাংশে সাইন রুলের কিছু প্রমাণ আছে। সদৃশ সমান্তরাল বল এবং ত্রিভুজ সংক্রান্ত কিছু সমস্যা আছে, যেগুলো হচ্ছে যেমন তোমার হচ্ছে অনুপাত বের করতে বলতে পারে যে এদের লব্ধি যদি ভর কেন্দ্রগামী হয়, লব্ধি যদি লম্ব কেন্দ্রগামী হয়, সেখান থেকে আমাকে অনুপাত বের করতে বলতে পারে। এরপরে দেখো অসদৃশ সমান্তরাল বল, প্রতিক্রিয়া বল, অসদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয়, খুঁটি বা বিমের উপর চাপ, প্রতিক্রিয়া বল নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট, জাস্ট এই টপিক থেকে আমাদের 4 মার্ক প্রশ্ন হতে পারে। অসদৃশ সমান্তরাল বল এবং সদৃশ সমান্তরাল বল খুবই ইম্পর্টেন্ট, যে বিমের উপর তোমাকে চাপ বা বল নির্ণয় করতে বলতে পারে, সো এই টপিকটা আমাদেরকে পড়ে যেতে হবে। এরপরে দেখো আমাদের গতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি। সমতলে বস্তুকণার গতি ক এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেমন গড় বেগ, আপেক্ষিক বেগ নির্ণয় সংক্রান্ত, সমতরণে চলমান কণার সরল রেখার গতি, প্রাসের প্রাথমিক কিছু প্রয়োগ আছে, উলম্ব গতি এবং অভিকর্ষ স্তরণ। এই টপিক থেকে দেখা গেছে বিগত বছরে বেশি প্রশ্ন আসছে, উলম্ব গতি অভিকর্ষ স্তরণ রিলেটেড। এরপরে খ আর গ এর জন্য আমাদের কিছু প্রমাণ জানতে হবে, যেমন সরল রেখার গতি ও নির্দিষ্ট দূরত্বের কিছু প্রমাণ আছে আমাদের বইয়ে, প্রাসের গতি সংক্রান্ত বেশ কিছু প্রমাণ আছে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 4 মার্ক চলে আসতে পারে। নদী নৌকার ন্যূনতম দূরত্বের সমস্যা, আশা করা যায় এখান থেকে আসবে না বাট বলা যায় আসতেও পারে। উলম্ব গতি এবং বুলেট তক্তার কিছু সমস্যা আছে, সেখানে বেশ কিছু কয়েকটা প্রমাণ আছে, সে প্রমাণগুলো আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। সব থেকে উপরের এই 2টা বেশি ইম্পর্টেন্ট, প্রাস সংক্রান্ত এবং সরল রেখার গতি নির্দিষ্টকরণের জন্য কিছু প্রমাণ আছে। এই প্রমাণগুলো অবশ্যই যদি তুমি গতিবিদ্যা থেকে অ্যান্সার করতে চাও তাহলে দেখে যাওয়া লাগবে। এরপর হচ্ছে আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। আমরা পার্ট 1 দেখি ক এর জন্য কি কি প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্ভাবনার সাধারণ কিছু সমস্যা, বাস্তব জীবনের ঘটনার সম্ভাবনা নির্ণয় করতে বলতে পারে। সম্ভাবনার সংযোগ সূত্র, গুণন সূত্রের প্রাথমিক তোমাকে মান বলে দিবে যে প্রবাবিলিটি এ এত, প্রবাবিলিটি বি এত, তাহলে প্রবাবিলিটি এ বা বি তোমাকে নির্ণয় করতে বলতে পারে। তাহলে সংযোগ সূত্র, গুণন সূত্র, তারপরে স্বাধীন ঘটনা, তারপরে হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া থাকা লাগবে, অর্থাৎ সূত্রগুলো জানতে হবে। এরপর আমরা যদি হচ্ছে ইসের পাঠটুকু থেকে দেখি, বিস্তারের পাঠটুকু থেকে দেখি, সেখান থেকে আমাকে পরিসর নির্ণয় করতে বলতে পারে, পরিসরাঙ্ক বের করতে বলতে পারে, বিভেদাঙ্ক নির্ণয় করতে বলতে পারে। এই ধরনের ছোট ছোট কিছু প্রশ্ন 2 মার্কের জন্য হয়ে থাকে। সো অবশ্যই সম্ভাবনার সাধারণ কিছু সূত্র আছে, একবার ছক্কা নিক্ষেপ করা, 2বার ছক্কা নিক্ষেপ করা, তারপর হচ্ছে যে মুদ্রার এপিটোপিটের যে কাহিনীগুলো আছে, তাসের কাহিনীগুলো আছে, এগুলো বাস্তব জীবনের যে সাধারণ কিছু সমস্যা, এই সমস্যা সংক্রান্ত। সম্ভাবনার সংযোগ সূত্র এবং গুণন সূত্র সম্পর্কে আইডিয়া রাখতে হবে, পরিসরাঙ্ক, বিভেদাঙ্ক সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে, সূত্রগুলো জানতে হবে। সো এই টপিকগুলো পড়লে তুমি অবশ্যই 2 মার্ক পাবা এবং এখান থেকেই আসবে প্রশ্ন। এরপর দেখো খ এবং গ এর জন্য বিগত বছরের প্রশ্নগুলো, গণসংখ্যা নিবেশন ডাটা টেবিল থেকে ভেদাঙ্ক নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট, পরিমিত ব্যবধান এইটা নির্ণয় করতে বলতে পারে। ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে 4 মার্ক তুমি পাবা, শিওর, ধরে রাখো। একটা টেবিল থেকে তোমাকে গণসংখ্যা নিবেশন বা ডাটা টেবিল থেকে তোমাকে ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলতে পারে, 2টা একসাথে না, যে কোনো একটা বের করতে বলতে পারে। ছক্কায় মুদ্রা অথবা ছক্কা ও মুদ্রা একত্রে নিক্ষেপ সংক্রান্ত নমুনা ক্ষেত্র তৈরি ও সমস্যা সমাধান করতে, যেটা এসএসসিতে করে আসছো, অনেকগুলো সংখ্যার সেট থেকে
দৈব চয়ন পদ্ধতিতে জোড় গুণিতক মৌলিক হওয়ার সম্ভাবনা বের করতে বলতে পারে, বিভিন্ন শর্ত সাপেক্ষে জোড় হওয়ার সম্ভাবনা কত, বিজোড় হওয়ার সম্ভাবনা কত, মৌলিক হওয়ার সম্ভাবনা কত, গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই জিনিসগুলো যে অনেকগুলো সংখ্যা দিয়ে দিবে, সেখান থেকে একটি জুড়িতে বিভিন্ন রঙের বল আছে, লাল নীল কালো বল আছে, শর্ত সাপেক্ষে বল তোলার সম্ভাবনা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। এরপরে লাস্ট একটা টপিক, একটা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা তোমাকে বলে দিবে, দিয়ে বিভিন্ন বিষয় পাশ ফেলের হার তোমাকে বলে দিবে, দিয়ে বিভিন্ন শর্ত সাপেক্ষে সম্ভাবনা নির্ণয় করতে বলতে পারে। সো এই যে টোটাল তোমার হচ্ছে গণসংখ্যা নিবেশন ডাটা টেবিল থেকে বেদঙ্ক পরিমিত ব্যবধান, এই টপিকটা ইম্পর্টেন্ট, এখান থেকে 4 মার্ক আসতে পারে। সক্কা মুদ্রার কাহিনী, সক্কা মুদ্রা তাস রিলেটেড কিছু কাহিনী আছে, অনেকগুলো সংখ্যার সেট থেকে দৈব চয়ন পদ্ধতিতে জোড় গুণিতকের কাহিনী আছে, একটি জুড়িতে বিভিন্ন রকমের বল আছে, সেই বল শর্ত সাপেক্ষে তোমাকে দৈব চয়ন করতে বলবে, একটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর পাশ ফেলের সংখ্যা দিয়ে সেখান থেকেও সম্ভাবনা নির্ণয় করতে বলতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের সাজেশন। আমি যে প্রত্যেকটা টপিক তোমাদেরকে এখানে বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছি, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটাকে আলাদাভাবে করার চেষ্টা করেছি। আশা করা যায় তুমি যদি সেকেন্ড পেপার একটা ভালো প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তুমি যখন কমপ্লিট করবা দেখবা যে এই টপিকগুলো কমপ্লিট করেছো কিনা। ইনশাল্লাহ আশা করা যায় এই টপিকগুলোর ভিত্তিতেই তোমাদের হচ্ছে 8টা সিকিউরি প্রত্যেকটাই ইনশাল্লাহ কমন চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের পরবর্তীতে কি প্রয়োজন আছে, কি ক্লাস নেওয়া আমাদের জন্য দরকার, অবশ্যই কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।